নিকের চোয়াল শক্ত হয়ে যায়, পেশিগুলো চানচান হয়ে ওঠে, রক্তাভ চোখে দপদপ করতে থাকে দমিত ক্রোধ। নিক দাঁতে কটমট করে যেন শিকল ভাঙা বাঘের মতো গর্জে উঠে বলে, ধারণা রাখা উচিত ছিল। আরিশ এক মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ে, তারপর সশব্দে গলা ভিজিয়ে সাহস সঞ্চয় করে বলে উত্তর দেয়, ধারণা রেখে কি করব বল? আমি কি জানতাম তুই এমন প্রশ্ন করবি? যদি জানতাম তাহলে অনেক আগে থেকেই ধারণা তৈরি করে রাখতাম। তবে চিন্তা করিস না, লোকদের কাছ থেকে জেনে নেব। নিকের চোখ রক্তাভ হয়ে ওঠে, তার ক্রোধের তাপে যেন পুরো টর্চার সেল কেঁপে ওঠে। হঠাৎই সে ক্ষোভে ফেটে পড়ে, দাঁড়িয়ে যায়, চারিপাশে নিস্তব্ধতা ভেঙে যায়, যেন বজ্রপাতের শব্দ প্রতিধ্বনি হয়। অধিরাজ কাপা চোখ ভিজিয়ে ধীরে গলায় বলে, একটা নারীর প্রধান দুর্বলতা তার বাবা মা, বস। কথাটা যেন অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে দেয় ক্রোধের অগ্নিগর্ভে। নিক চোখ শক্ত করে দাঁত খিচিয়ে রক্তচক্ষুতে তাকিয়ে ধীরে ধীরে বলে, ফক অফ অধিরাজ। নারীর দুর্বল জায়গায় বাবা মা, সেটা আমিও জানি। ঠিক সেই মুহূর্তে বাতাস জমাট বাঁধা তুষারের মতো জমে যায়, নিস্তব্ধতা আরও ভারী হয়ে পড়ে। ঠিক তখনই আরিশ গম্ভীর অথচ কাপা কণ্ঠে ছুরির মতো ধারালো প্রশ্ন ছুড়ে দেয়। তাহলে তোর মা কেন তোর দুর্বলতা নয়, নিক? কথাগুলো যেন তীরবিদ্ধ হয়ে প্রবেশ করে নিকের হৃৎপিণ্ডে। নিক হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলে, বুক ভরে বাতাস টেনে নেয়। এক মুহূর্তের জন্য তার সমস্ত হিংস্রতা থেমে গিয়ে ভেতরে জমে ওঠা ঝড়ের ইঙ্গিত দেয়। তারপর কর্কশ অথচ স্তম্ভিত কণ্ঠে বলল, শান্ত আছে, শান্ত থাকতে দে আরিস। হয়তো কথা বলে লাইন খরচ করে অশান্ত করে তুলিস না। আমার প্রশ্নের উত্তর দে, নারীর দুর্বলতা আসলে কোথায়? অধিরাজের ঠোঁটে এক অদ্ভুত সংকোচ ভেসে ওঠে, খানিকক্ষণ দ্বিধা করে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, হয়তো স্বামী। কথা শুনে নিক ফিরকুচকে চোখে হিংস্রতা ফুটিয়ে কৌতূহলী নিয়ে বলে। মানে? অধিরাজ এবার সরল আর দৃঢ় স্বরে বলে, স্বামী মানে বাবা মার পর একজন মেয়ের জীবনে তার স্বামী সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ঘর জুড়ে মুহূর্তের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। নিক আর আরিশ দুজনে অধিরাজের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের চোখের সেই নিঃশব্দ আগ্রাসী দৃষ্টি যেন অধিরাজের শিরায় উপশিরায় কাঁপুনি ধরিয়ে দেয়। থতমত খেয়ে অধিরাজ তাড়াহুড়ো করে আবারও বলতে শুরু করে, আমার জানা মতে সেটাই, কারণ বাবা মায়ের পর একজন মেয়েকে তার স্বামী আগলে রাখে, সব দুঃখ কষ্ট নিজের কাঁধে নিয়ে স্ত্রীর পাশে দাঁড়ায়, নিজের থেকেও নিজের স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে। তাই একটা মেয়ের কাছে সবচেয়ে দুর্বলতা তার স্বামী হয়ে থাকে, বস। কথাগুলো শুনে নিকের চোখে যেন এক ঝড় খেলে যায়। নিক নিজে ছোঁচ কামড়ে ধরে, কিছুক্ষণ অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে থাকে, যেন নিজের ভেতরেই অচেনা এক শব্দ খুঁজছে। তারপরই কর্কশ গলায় উচ্চারণ করে, স্বামী অর্থ কি? নিকের এমন প্রশ্নে আরিশের মুখে ব্যঙ্গাত হাসি ফুটে উঠছে, ঠোঁট বাঁকিয়ে ঠাট্টা সুরে বলে ওঠে, নিজের স্বামী হতে চাইছিস নাকি? বউকে? নিকের কথায় বাতাসে এক মুহূর্তের জন্য ব্যঙ্গাত্বের শীতলতা ছড়িয়ে পড়ে। নিকের ছোটে হালকা তাচ্ছিলের রেখা ফুটে ওঠে। আরিশ ফুসকো নিঃশ্বাস ছাড়ে, তারপর ব্যঙ্গ মিশ্রিত গাম্ভীর্যে বলে, যাকে দিনে দেওয়া হয় নর্মাল মেডিসিন আর রাতে হাই ডোজার মেডিসিন, তাকেই মূলত বউ বলা হয়। নিক ঠোঁটে অদ্ভুত এক হাসি টেনে নাক ছিটকে উত্তর দেয়, হাই ডোজের মেডিসিন সহ্য করতে পারবে না। মেয়ে নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি করার মতো এনার্জি নেই আমার। আরিশের জল ঝুলে পড়ে, চোখে বিস্ময় আর সন্দেহে মিশ্র প্রতিফলন ঘটিয়ে বলে, কে সহ্য করতে পারবে না? তুই আবার এর কথা ভাবছিস না তো? শব্দ শেষ হতে বাতাসে হিমশীত স্রোত বয়ে যায়। নিক হঠাৎই দাঁত কটমট করে বজ্রকণ্ঠে থমকে ওঠে। জাস্ট শাট আপ। নিকের স্বর এতটাই হিংস্র ছিল যে চারপাশে দেয়াল যেন কেঁপে ওঠে। অধিরাজ ছোটে এক জোরপূর্বক হাসি রেখা চেনে সামান্য মাথা নুইয়ে বলে, আরিশ স্যারের কথাতেও যুক্তি আছে, তবে ধর্মীয় নিয়মে যার সাথে বিয়ে হয় তাকে স্বামী বলা হয়। নিকের চোখে তখনও গাঢ় অন্ধকার জমে আছে, ঠোঁট বাঁকিয়ে কর্কশ অথচ গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেয়, ব্যাস এইটুকুই? হ্যাঁ। নিক হঠাৎই সামনে ঝুঁকে দাঁত কামড়ে আরো তীব্র প্রশ্ন করে বলে, আর সবচেয়ে বড় দুর্বলতা? যেখানে আঘাত করলে সে ধ্বংসের সর্বসীমা পর্যন্ত পৌঁছে যেতে পারে। অধিরাজের কণ্ঠ থেমে যায়। কিছু করে নীরবতা ভেঙে অধিরাজ গম্ভীরভাবে বলে উঠছে, সন্তান।
কথাটা উচ্চারিত হতেই নিক ধূসর চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। সে ভীষু নাচে অধিরাজের দিকে তাকায়, সন্দিহান বাক্যই ধীরে জিজ্ঞেস করে। মানে? অধিরাজ নিঃশ্বাস ফেলে ব্যাখ্যা করে বলে, মানে একটা মেয়ের কাছে তার সন্তানের ঊর্ধ্বে কিছুই নেই। সন্তানের জন্য সে ভালোবাসাকেও 1000 বার স্যাক্রিফাইস করতে পারে। তাকে বাঁচাতে ধ্বংসের শেষ সীমানায় যেতেও দ্বিধা করে না। নিক ধীরে ধীরে পুনরাবৃত্তি করে বলে। সন্তান? অধিরাজ মাথা নেড়ে সম্মতি দেয়। জি বস। নিকের চোখ শীতল কৌতূহল জেগে উঠছে। সে আবারও প্রশ্ন ছুড়ে দেয়। নিজের সন্তানকে রেখে কোথাও যায় না? অধিরাজ দ্বিধাহীন গলায় বলে, জীবন চলে যাবে, তবুও নিজের সন্তানকে আলাদা করবে না। সন্তানের জন্য সে সবকিছু করতে পারে। নিশ্চুপ হয়ে যায় পরিবেশ। নিকের ঠোঁটে চেপে রাখা দমিত রাগে ফেটে যাওয়ার উপক্রম। দীর্ঘ কয়েক মুহূর্ত সে ছোঁচ কামড়ে রাখে। তারপর হঠাৎই তার মুখে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে হাসি ছিল না আনন্দের, ছিল না প্রশান্তির, বরং গভীর অন্ধকারে গর্ভ থেকে উঠে আসা এক পৈশাচিক সংকেত। আরিশ আর অধিরাজ ভ্রু ভাঁজ করে তাকায়। তারা দুজনেই চোখে চোখে রেখে হতবাক হয়ে পড়ে। কেউ বুঝতে পারছে না এসব প্রশ্নের আসল অর্থ কী। কারো জানা নেই নিকের মাথায় কি ঘুরছে। খোলা সমুদ্রের অবিন্যস্ত বিস্তৃত নাজলির চোখের সামনে অদৃশ্য সীমারেখা অতিক্রম করে অগণিত নীল তরঙ্গের খোঁচায় ভেঙে পড়ছে। সমুদ্রের বাতাস কাঁপিয়ে তুলে লবণাক্ত ঘ্রাণ বাতাসের সাথে মিশে নাকের উপর ঝাপসা হয়ে যায়, ঠোঁট স্পর্শ করে তেমনি তীব্রতার মধ্যে এক অজ্ঞাত শূন্যতার অনুপ্রবেশ। সামনে আরিশ বসে আছে, মুখমণ্ডল গম্ভীর, সমুদ্রের বিশালতার মতোই অচল। অপ্রস্তুত অনুভূতির ভার বহন করছে সে। সূর্যাস্তের ধোঁয়াটে আভা সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে নীরবতার ভাস্কর্য সৃষ্টি করছে। আলোর নরম বিকিরণ দুজনের মাঝে অদৃশ্য রেখা আঁকছে, যেখানে স্পর্শের তাগিদ বাতাসে ভেসে আসে কিন্তু কোনো শব্দের জন্ম হয় না। সাগরের ঢেউগুলো যেন মনে করিয়ে দিচ্ছে প্রতিটি ঢেউ একটি অতলান্তিক নীরব রন্ধন, যা হৃদয়ে গাঢ় অনিশ্চয়তা ভরে দেয়। নাজলির চুল বাতাসের সাথে খেলছে, কিন্তু তার চোখে অদৃশ্য ভাবের ভার। আরিশের চোখে অতল গভীরতা। এই দুই ভিন্ন তরঙ্গের সঙ্গমে অজানা উত্তেজনা সৃষ্টি করছে। লালিমা ঘেরা আকাশের নিচে সমুদ্রের বিশালতা যেন কেবলই আউটলাইন নয়, বরং তাদের মধ্যবর্তী অনুভূতির ভাঙ অঙ্গার। নীরবতা এতটাই ভর করে যে প্রতিটি শ্বাস যেন বিশাল সমুদ্রের ঢেউয়ের মতো ফেটে পড়েছে, হৃদয়কে চেপে ধরেছে, মস্তিষ্কে অচেনা অস্থিরতা সঞ্চার করছে। তাদের চারিপাশে রিসোর্টের অতি সূক্ষ্ম কাঠের চেয়ারে মৃদু বাতাসে দুলে ওঠা হালকা নরমতা সমুদ্রের নীল ছায়ার সঙ্গে মিশে থাকে, কিন্তু সবই যেন ক্ষণস্থায়ী নীরবতার, বিশালতার এবং অদৃশ্য উত্তেজনার এক একত্রিত ঝঞ্ঝা। আরিশ নাজলির অবলোকনে স্থির দৃষ্টি নিয়ে স্বর ও অভিব্যক্তির মধ্যে গভীর গম্ভীরতার আভাস রেখে প্রস্ফুটিত করে বলে, এইভাবে ডেকে আনার কারণ কি মিস নাজলি? নাজলির চোখের কোণে ক্ষণিকের চঞ্চলতা ছাতক হাসি ফোটাতে ফোটাতে বিনয়ী স্বরকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মৃদু স্ফুটিত করে প্রত্যুত্তর দিয়ে বলে, মাত্র ডেকেছি, জোর কখনো করিনি, বাট এমনভাবে এসেছেন যেন আমি আপনার গুরুত্বপূর্ণ কেউ, ক্রিমিনাল গ্রুপের লিডার মিস্টার আরিশ। এভাবে ছুটে আসার কারণ? আরিশের মনির স্বরে ক্রোধের অগ্নি জ্বলে উঠছে, কিন্তু তা নিকের মতো অযথা প্রকাশিত নয়, বরং সংযমে নিখুঁত নিয়ন্ত্রণে আবদ্ধ। রাগ তার অন্তরে গভীরে স্থির, অথচ প্রতিটি শব্দে সূক্ষ্ম গমলিকা হয়ে স্পন্দিত। অথরে কোণে অর্ধ হাসি ফুটিয়ে তার প্রতি স্বরে বলে, কারণটি আপনার অজানা নয় মিস নাজলি। আপনি অ্যানির বোন, আর আপনার ডাকে সাড়া দেওয়ার একমাত্র কারণ এইটাই। নাজলি তীক্ষ্ণ দৃষ্টি বিনিময়ে আরিশের দিকে তাকে ব্যস্ত প্রাণ হাওয়ায় নিঃশ্বাস জটিলভাবে ফেলে স্বর গভীর হুড়ধার করে বলে, এক বন্ধু অমানুষ আর অপর বন্ধু ডাক দেওয়া মাত্রই চলে এসেছে, বিষয়টি হজম হচ্ছে না। নাজরিনের হেয়ালিপনা আবহ আরিশের কণ্ঠে বাঁকা হাসি ফোটা। সংযমের মধ্যে ক্রোধ ও হাস্যরসের সূক্ষ্ম সমন্বয় রেখে তিনি প্রত্যুত্তর দিয়ে বলে, আমাদের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করবেন না মিস নাজলি।
আমাদের প্রতিটি পদক্ষেপের নির্দিষ্ট কারণ আছে, তাই যা বলতে এসেছেন সেটাই বলুন। অতিরিক্ত চিন্তা করে নিজেকে কেন অস্থির করছেন? নাজলি দীর্ঘশ্বাস টেনে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে অন্তর্নিহিত আবেগের ভারে অল্প অল্প ভেসে ওঠা স্বরে বলে, আনাস্তাসিয়া এনি ইরানের অন্তরাল থেকে বেড়ে ওঠা সৌন্দর্যের নিখুঁত প্রতীক। সবসময় বাহ্যিক দুনিয়ার থেকে সুরক্ষিত রেখেছি, কারণ নজরে পড়তে দেইনি। হয়তো আমি তার রক্তের কোনো আত্মীয় নই, কিন্তু তার সঙ্গে আমার আত্মার গভীর সম্পর্ক। আরিশ আচমকা চোখ তুলে তাকায়, অবাক বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করে। অ্যানি আপনার আপন বোন নয়? নাজলির কণ্ঠে সূক্ষ্ম উপেক্ষা মেশানো স্বর। তাতে কি? উত্তর চেয়েছি আমি। নাজলি গভীর শ্বাস টেনে নিজের আবেগ আর আত্মনিয়ন্ত্রণের ভারসাম্য রক্ষা করতে থাকে। তার অভ্যন্তরীণ আবেগের গভীরতার ভার বহন করে। স্থির দৃষ্টিতে আরিশের চোখে চোখ রাখেন, স্বরে গভীরতা ও স্থিরতা অমোঘ সত্যের ছাপ রেখে বলে, না, ইনি আমার রক্তের কেউ নয়, কিন্তু রক্ত দিয়ে সব সম্পর্ক তৈরি হয় না। আত্মার থেকে বড় সম্পর্ক আর কিছুই নেই। সর্বশেষ এনি রক্তের কেউ না হলেও সে আমার জীবন, আমার বোন। আরিশ নিঃশব্দ বিস্ময়ের চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালেন। নাজলির কথাগুলো এতদিনের অজ্ঞাত সত্যের প্রক্ষেপণ, যা তার কল্পনার অতীতকে নাকচ করে দেয়, অথচ এই তথ্য তাদের কেউই আগে জানতো না। আরিশ নাজলির দিকে দৃঢ় দৃষ্টি স্থির রেখে কপালের উপর গভীর ভাঁজ ফেলে বলেন, তাহলে অ্যানির আপনজন কেউ নেই? নাজলি অজানার ভাঁজে লুকিয়ে থাকা রহস্যময় সংযম রক্ষা করে ধীর স্বরে প্রত্যুত্তর দেন। অজানা বিষয় এটি। আরিশ প্রতিটি অল্প ক্ষণের শব্দে অজানা ভাবনার ভেদ করে চোখ ছোট ছোট করে ঘূর্ণন করল, যেন নতুন প্রাপ্ত সত্যের গভীরতাকে হজম করার চেষ্টা চলছে। আরিশ চোখ ছোট ছোট করে ফেলে। কিন্তু আমি জানতে চাই, মূলত অ্যানির সঠিক পরিচয় কি? অ্যানি মোটেও ইরানের মেয়ে নয়। যদি সে ইরানের মেয়ে হতো তাহলে এত ভালো বাংলা বলতে পারতো না। বাঙালি নারীদের মতো চেহারার এত কোমলতা থাকতো না। সৌন্দর্যের জন্য শুধু ধবধবে ফর্সা হলেই হয় না, কারণ নজরে আসার জন্য প্রয়োজন তার কোমলতা, যেটা আমি অ্যানির মধ্যে দেখেছি। মূলত বিদেশি বেশিরভাগ মেয়েদের চোখের রং অন্যরকম হয়ে থাকে। নীল চোখের মণিও অনেকের আছে, কিন্তু অ্যানির চোখের মতো গভীরতা কারো নেই। এই নীল চোখ দিয়ে সে হাজার পুরুষকে ঘায়েল করতে সক্ষম, আর সেটা করেছেও। নাজলির কণ্ঠের অন্তর্নিহিত খুনসুটি এবং চোখের কোণে ক্ষুদ্র বাঁকা হাসি রেখে ধীর স্বরে প্রশ্ন উত্থাপন করে বলে, আমার বোনের উপর তাহলে আপনিও প্রেমে পড়েছেন? আরিশ কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকে। তার অন্তরে উষ্মমত অনুভূতি সংযমে রাখার অবস্থায় ধীরে অধরে অর্ধহাসি ফুটিয়ে প্রত্যুত্তর দিয়ে বলে, একটু তো পড়েছি, নাহলে আরিশ কখনো কোনো নারীর চেহারা এতটা গভীরভাবে দেখে না। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে অ্যানি। অথচ সে নারীকে নিজের বন্ধু রক্ষিতা হিসেবে একটা বদ্ধ রুমে বন্দী করে রেখেছে। খারাপ লাগে না ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে? আমাদের প্রফেশনে মায়া মমতা বলতে কিছু নেই মিস নাজলি। কেউ যদি গলাকাটা মুরগির মতো ছটফট করে মরেও যায়, তবুও এক ফোঁটা পানি দেব না তার মুখে। একই মুদ্রার কিন্তু এপিটোপিক থাকে আরিশ। অন্ধকারে হিংস্রতার আড়ালে একটা মায়া থাকে। সাময়িক ধামাচাপাই পরে জানোয়ারে পরিণত হলেও একটু মায়া প্রতিটা মানুষের মধ্যে থাকে। যদি মায়া না থাকতো তাহলে এই মুহূর্তে টুকরো টুকরো করে ফেলতেন। নিজের ভালোবাসাকে এত সহজে ছেড়ে দিলেন। ক্ষমতা তো আপনারও কম নয়, তাহলে ছেড়ে দেওয়ার মতো ভুল কিভাবে করলেন? আরিশ দাঁত কটমট করতে করতে আশেপাশে তাকায়। নাজলির এক হাতে টেবিলের উপর রাখা আরিশ রক্তলাল চোখে সেই দিকে তাকায়। এরপর আচমকা একটা সরু চিকন ছুরি নাজলির হাতের পাশে গেঁথে দেয়। হুট করে আক্রমণে নাজলি ভয় চেঁচিয়ে ওঠে। আরিশ চোয়াল শক্ত করে বলে, অভিনয়টা ভালো ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার মনে নিকের জন্য বীজ ঢালতে এসেছেন, কিন্তু আগে তো জেনে আসবেন আরিশ আর নিক কে। নিক যদি হয় দেহ, তাহলে আরিশ তার ছায়া। একজন মেয়ে হয়ে এসেছেন শরীর থেকে তার ছায়াকে আলাদা করতে। যদি বলেন ভালোবাসার কথা, তবে হ্যাঁ, আমি অ্যানিকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, কিন্তু আমার অনুভূতি জন্মানোর আগে অ্যানি নিকের সম্পদ। 1 মাস আগে নয়, আরো 1 বছর আগে থেকেই।
অনুভূতি জন্মানোটা আমার অপরাধ। নিজের ভাইয়ের বউকে ভালোবাসার নজরে দেখেছি, এইটাও অপরাধ। তাই এখানে নিক নয়, আমি অপরাধী। আর সেই অপরাধের মাসুল একটাই, অ্যানি আমার বোন সমতুল্য। ভালোবাসা একদমই নয়। আরিশের প্রতিটি হুঙ্কারে নাজলি থর থর করে কেঁপে ওঠে। প্রতিটা বাক্যের মধ্যে একটা লাইন শুনে নাজলি অবাক হয়ে যায়, কোনো রকম শব্দ উচ্চারণ করে না। 1 বছর আগে থেকে মানে? ইনি নিখোঁজ আজ 2 মাস হতে চললো। তাহলে 1 বছর আগে থেকে নিক জেব্রানের সম্পদ। এই কথার অর্থ কি? আরিশ কপাল কুঁচকে নাজলির চিন্তিত মুখটার দিকে তাকায়, এরপর আলতো করে সরু চিকন ছুরিটা সরিয়ে ফেলে, নিজের চেয়ারে বসে বলে, এত অর্থ জেনে কি করবে? অ্যানি নিকের সম্পদ অনেক আগে থেকেই। এইসব পাচার নিলাম জাস্ট উসিলা মাত্র। নাজলির চোখে পানি ভেসে যায়, বুকটা ধুপ করে কেঁপে ওঠে, চোখের পানির বাদ মানছে না, বহু কষ্টে উচ্চারণ করে বলে, পাচার নিলাম সব তাহলে একটা পরিকল্পনার অংশ? আরিশ ছোট কামড়ে হেসে বলে, সামান্য 1 লাইন বলেছি, অথচ তুমি নিজের মতো করে সব ভেবে নিয়েছো। অনেক বুদ্ধিমতী মেয়ে। নাজলি রেগে চোখের পানি মুছে বলে, একদম হেয়ালি করবেন না। উত্তর জানতে চাই আরিশ, এখনই বলবেন আমার বোনকে নিয়ে কতদিন ধরে চিনে? আরিশ গভীর হয়ে বলে, প্রশ্ন করাটা একদম পছন্দ নয়। আমি ঠিক ততটুকু বলবো যতটুকু আমার ইচ্ছে হয়। এমনিতেও নারীদের সাথে বেশি কথা বলা উচিত নয়। একটু বেশি কথা বলে ফেলেছি, যা আমার রুলসের বাইরে। আরিশ রোদ চশমা পরে চেয়ার থেকে উঠে পড়ে, এরপর সামনে এগিয়ে যেতেই এক অপ্রত্যাশিত কথায় থমকে যায়। পা দুটো নাড়ানোর মতো শক্তি নেই, কিন্তু পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে তাকায় নাজলির দিকে। বাতাসে নাজলির লাল চুলগুলো উড়ে বেড়াচ্ছে। আরিশের তাকানো দেখে নাজলি পুনরায় একই বাক্য উচ্চারণ করে, বিয়ে করবেন না আমাকে? আরিশ চোখ ছোট ছোট করে ফেলে, রাগে কেঁপে ওঠে শরীরটা। রাগটাকে না ফুটিয়ে তাচ্ছিল্যে হেসে বলে, ভালো মেয়ে ভেবেছিলাম যেহেতু অ্যানির বোন, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। তবে আজ শুনেছি তুমি ওর রক্তের কেউ নও। স্বভাব অ্যানির থেকে আলাদা হওয়াটাই স্বাভাবিক। সুন্দর ছেলে দেখে লোভ সামলাতে পারলে না। মাত্র 2 দিনের কথা একদম বিয়ের প্রস্তাব। আমি তো ভেবেছিলাম হয়তো প্রথমে বিছানার পারফরমেন্স চেক করব। বলা তো যায় না, বিয়ের পর যদি আমাকে সামলাতে না পারো, রক্তক্ষরণে মরে যাওয়ার চান্স আছে। আরিশের এমন অশালীন বাক্যে নাজলি কান চেপে ধরে, ঠোঁট দুইটা কাঁপছে তিত্থির করে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, কতটা জঘন্য আপনি! এমন বাজে ইঙ্গিত দিতে লজ্জা করলো না? প্রস্টিটিউট ভেবেছেন আমাকে? আরিশের মুখ লাল হয়ে গিয়েছে রাগে, তাত কটমট করে বলে, আগে ভাবিনি, তবে এখন ভাবছি। তার কোনো সন্দেহ নেই। বিছানায় ডাকতে পারছো না, তাই একদম বিয়ের প্রস্তাব। তবে আরিশ বাক্য শেষ করতে পারলো না, নাজলি ধমকে উঠছে। রাগে ওর চোখ লাল হয়ে আছে, পুরো শরীর কাঁপছে। সে মোচেও এনির মতো নরম নয়। নাজলি বরাবরই সাহসী, আর এমন অকথ্য বাক্য শোনার মতো মেয়েও সে নয়। জাস্ট শাট আপ! আর একটা নোংরা কথা বলে দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। নিজেকে এত স্মার্ট আর সুন্দর ভাবার কিছু নেই আরিশ। আপনার থেকে 1000 গুণ সুন্দর ছেলে আমার পিছনে ঘুরে। আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণ আছে, না হলে আপনাকে বিয়ে করার মতো পাপ আমি জীবনেও করতাম না। 25 বছরের একজন মেয়ে 50 বছরের বুড়োকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এতে শুক্রিয়া করুন। আরিশ চল শক্ত করেই বলে, 50 বছর কাকে বললে? 30+ আমি। বুড়ো বলছো কাকে? আমার এক রাতের বেড পার্টনার হওয়ার জন্য ঠিক কত মেয়ের চাতক পাখির মতো ছটফট করে ধারণা আছে তোমার? বয়স বেশি বলায় আরিশের রেগে যাওয়াটা দেখে নাজির পেট ফেটে হাসি পাচ্ছে। এইটা ঠিক, লোকটা প্রচুর সুন্দর, কিন্তু আরিশের প্রশ্নের উত্তর দিয়ে বলে, বাড়ি গিয়ে মেয়ে নিয়ে ঠলাঠলি করলে মেয়েরা তো চাইবে, তাদের জাস্ট ছেলে প্রয়োজন, হোক সেটা 80 বছরের অথবা 30 বছরের। আরিশ নিচের ছোঁচ কামড়ে বলে, একটু বেশি বলছো না? আমাকে অন্য লাইন বলতে বাধ্য করো না। আমি 1 লাইন বললে তুমি 2 মিনিটও আমার সামনে টিকতে পারবে না। আপনি প্রশ্ন করেছেন আর আমি বললেই দোষ। তবে এটাও জানি আশেপাশে অনেক মেয়ে বসে আছে, শরীরটাও ভালোভাবে ঢাকা নেই। তাকিয়ে দেখুন কেমন অর্থনগ্ন। এদের অর্থনগ্ন বললেও ভুল, একটুর জন্য পুরোটাই নয়।
এখন আপনি যদি হাত দিয়ে একটা ইশারা দেন, দেখবেন মৌমাছির মতো উড়ে আসবে, আপনার সাথে নোংরামি করবে। আপনাদের ভাষায় এটাকে উপভোগ করা বললেও আমার ভাষায় এটা নষ্টামি আর নোংরামি ছাড়া কিছুই নয়। আপনি নিজেও ওদের সাথে তাল মিলাবেন, এক পর্যায়ে নষ্টামির চরম পর্যায়ে চলে যেতে পারেন। কিন্তু এখন আমাকে যদি ডাক দেন, হয়তো আমার মতো কারোর হাতে সামান্য স্পর্শও করে, আপনার গালে দাগ বসে যাওয়ার মতো থাপ্পড় পড়বে। এতে আমার মরণও হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। এখন এদের সাথে মেলালে তো হবে না মিস্টার আরিশ। আরিশ ভ্রু নাচিয়ে তাকায়, সামান্য শব্দ করে হেসে বলে, তাহলে সুশীল রমণী, একটু আগে বিয়ের প্রস্তাবটা কে দিয়েছে? তোমার হৃদয়ে ভয় ঢোকেনি? এই প্রস্তাবে আমি তোমার ঠিক কি করতে পারি? নাজলি নিঃশ্বাস টেনে বলে, মরণের ভয় করলে কি আর আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি? কন্ট্রাক্ট ম্যারেজ করব, জাস্ট 1 বছরের জন্য, নামে বিয়ে, বাট কাজকর্মে অপরিচিত ব্যক্তি ছাড়া কিছুই নয়। আমার উদ্দেশ্য একটাই, আমি এডির সান্নিধ্যে যেতে চাই, ওর কাছাকাছি থাকতে চাই। প্লিজ আরিশ, একটু সাহায্য করুন। নাজলির বোকা বোকা কথায় আরিশ ফিকুচকে ফেলে। মূলত সে রাখতে ভুলে গিয়েছে। সে যথেষ্ট বুদ্ধিমতী মনে করেছিল মির্জাকে, কিন্তু আবারও ভুল প্রমাণিত হলো। মেয়েজাত কখনোই বুদ্ধিমতী হয়ই না, তাদের মস্তিষ্কে সবসময় কুচিন্তাই থাকে। আরিশ না রেগে চান চান হয়ে দাঁড়ায়। আমাকে কি কোনোভাবে নিজের গার্ডিয়ান ভেবে নিয়েছো? তুমি একটা আবদার করবে আর তোমার কান্নাকাটি দেখে আমি হুড়হুড় করে চলে যাব সেই আবদার পূরণ করতে? নাজলি নাক মুছে বলে, আপনার নয়, মিনতি করছি আপনার কাছে আরিশ। আমি জানি এডির উপর হওয়ার টর্চারে আপনি নিজেও ব্যথিত। প্লিজ সহায় হন আমার। আমি জানি আপনি নিকের জন্য নিজের জীবনও উৎসর্গ করে দিতে পারেন, কিন্তু ট্রাস্ট করুন, আমি কিছু করব না। আমি জাস্ট আমার বোনকে দেখতে চাই। এরপর? বৈধতা নিয়ে আমি আপনার বাড়িতে যাব, আমার বোনটার সাথে দেখা করব। এরপর আমার বোনকে নিয়ে পালিয়ে যাব? দুধ খাইয়ে কাল সাপ ঘরে তোলার প্রস্তাব কিভাবে দিচ্ছ? ভাবতেই রাগের বদলে হাসি পাচ্ছে। নাজলি ঠোঁট ভিজে একদম আরিশের সম্মুখে দাঁড়ায়। একদম ভুল ভাবছেন আরিশ, এনি আর নিকের বিয়ে হয়ে গিয়েছে, তাছাড়া পালিয়ে যাব কোথায়? এনি নিকের বৈধ স্ত্রী, চাইলেও পালিয়ে বাঁচতে পারবো না। বৈধতার ক্ষমতা দিয়ে ঠিক খুঁজে নিবে, সেটা আমার অজানা নয়। তাই এমন বোকামো আমি কোনো দিনও করবো না। আমি আপনাকে নামমাত্র বিয়ে করে এনির কাছে যাব। আপনি জানেন আরিশ, আমাকে ছাড়াও ঘুমাতে পারে না, মাথায় হাত বুলিয়ে দিতে হয়। আর খাবার খাওয়ার সময় একা কখনো খেতে পারে না, সাথে একজন ঠিক থাকতে হয়। এখনো ভালোভাবে নিজের যত্ন নিতে পারে না। বয়সটাই কত বলুন? 18 হয়েছে মাত্র। 18 বছর জীবন থেকে সংগ্রাম করে আসছে। ওর ইতিহাস শুনলেই হিংস্র ব্যক্তিদেরও আত্মা কেঁপে উঠবে। আমি জাস্ট ওর কাছাকাছি থাকতে চাই। আরিশ নাজরির কথায় প্রায় গলেই যাচ্ছে। হিংস্র মনটা সাহায্যের জন্য হাত বাড়ি দিতে চাইছে। এনির কষ্ট সে নিজেও সাহায্য করতে পারে না। বোনকে পেলে হয়তো বাচ্চা মেয়েটার কষ্ট একটু কম হবে, কিন্তু নিক এনির রুমে তো কাউকে অ্যালাউ করে না, একমাত্র চিত্রা আর সে নিজেকে ছাড়া। আরিশ ঠান্ডা গলায় বলে, নিক তোমাকে অ্যানির রুমে ঢুকতে দেবে না। সেটাও আমি ম্যানেজ করে নিব। ধীরে ধীরে নিক জেব্রানের মন জুগিয়ে নিব, এক সময় ঠিক ঢুকতে দিবে। আরিশ শব্দ করে হেসে ওঠে, নিচের ঠোঁট কামড়ে বলে, খুব সরল তুমি নাজলি। আমি হয়তো একটু হলেও ছাড় দিই, কারোর আকুতি একটু মায়া কাজ করে, তবে জীবনে কোনোদিন এই মায়াটার সম্মুখীন হইনি। তবে নিককে চেনো না তুমি নাজলি। ওর অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে তিল পরিমাণ ধারণা নেই তোমার। ধারণা থাকলে এমন বোকার মতো কথা বলতে না। নাজলি ফুস করে শ্বাস টেনে বলে, জানি আমি, শুধু আমি নয়, পুরো দেশ জানে। ওনার অতীত না জানলেও বর্তমান অনেকটা জানি। মানুষরূপী জানোয়ার দেখতে চাইলে নিক জেব্রান তার উদাহরণ। নরপশুর মতো লোকদের খুন করে। এক একটা খুনের স্টাইল এতটাই বিকৃত যে নর্মাল লোকে দেখলে হার্ট অ্যাটাক করবে। যার ভিতর দয়া মায়া নেই, কারো কান্না মন গলাতে পারে না। হার্টলেস নরপশু উনি। অতিরিক্ত রেগে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লোকের তাজা রক্ত গিলে ফেলতেও পিছু পা হন না। ওনার সাথে কথা বলা মানে বিশ্বযুদ্ধ করা। আপনি নিজেও কোনো দিক দিয়ে কম নয়। আরিশ চোখ ছোট ছোট করে বলে, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের নামে এত সুনাম? বাস্তবতা শুনতে কষ্ট লাগে। হুম,
ভেতরে একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায়। এমন কুৎসিত লোককে বিয়ে করে এক রুমে থাকতে ভয় করবে না? নাজলি সামনে হেসে বলে, সত্যি বলবো, বর্তমানে আপনার সামনে দাঁড়িয়ে এত কথা বলার সুবাদে আমার শরীর কাঁপছে। এখন এক বাড়িতে থাকাটা আমার জন্য আরো কষ্টসাধ্য, তবে মানিয়ে নিব সবকিছু। আমার কাছে একটাই চাওয়া, আমার বোনের সান্নিধ্য, আর সেটা আপনাকে বিয়ে করলে সম্ভব। জাস্ট 1 বছর আপনার বাড়িতে থাকবো, এর ভেতরে আমি নিজ প্রাণের নজরে আসব। সময় শেষ হলে আপনাকে ডিভোর্স দিয়ে দিব। এই 1 বছর অনেক কিছু বদলাবে। একবার যদি আমি নিকের চোখে ভালো হতে পারি, তখন এনির সাথে দেখা করতে নিক নিজেও আটকাবে না। এরপর আমি আমার বোনের কাছে যাওয়ার জন্য আপনার বউ সাজার কোনো প্রয়োজন নেই। কন্ট্রাক্ট ম্যারেজের 1 বছর পূরণ হলে আপনি আপনার পথে আর আমি আমার পথে। আরিশ ঠোঁট চেপে তাকিয়ে আছে নাজলির দিকে। নাজলি ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলে, এখানে একটা সাইন করে দিন। কিসের পেপার এটা? নাজলি কলম এগিয়ে দিয়ে বলে। কন্ট্রাক্ট পেপার। আরিশ হতভম্ব হয়ে যায়। এই মেয়ে তাহলে সবকিছু রেডি করে এসেছে? আরিশ গম্ভীর হয়ে বলে, সবকিছুর ব্যবস্থা করে এসেছো? সময় অপচয় করতে চাচ্ছি না। আমার লাভটা কি তোমাকে সাহায্য করে? আপনাকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার কোনো কালেই হবে না। আপনার দিক দিয়ে একটাই লাভ, আপনি কিছুক্ষণ আগে বলেছেন এনিকে নিজের বোন মনে করেন। এখন বোনকে খুশি দেখাটা কি একজন ভাইয়ের কর্তব্যের মধ্যে পড়ে না? আমাকে পেলে এনি ঠিক কতটা খুশি হবে সেটা আপনাদের ধারণারও বাইরে। আরিশ নিচের ছোঁচ কামড়ে রাখে। এনিকে তার বোন হিসেবে ভাবতেই বুকের মধ্যে ছিনছিন ব্যথা অনুভব হচ্ছে। জীবনের প্রথম কোনো নারীকে ভালোবেসেছিল, সেই নারীকেই এখন বোন ভাবতে হচ্ছে। শালার জিন্দেগি। ছ্যা। আরিশ কন্ট্রাক্ট পেপার চায়, নজর দিয়ে বলে, তোমাকে সাহায্য করার একটাই কারণ, অ্যানির মুখে যাতে হাসি ফুটে ওঠে। বর্তমানে অ্যানি যে ট্রমার মধ্যে আছে, এতে একসময় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। বদ্ধরূপে বন্দি দশায় থাকাটা ঠিক কতটা কষ্টকর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তবে যাই হোক, এই বদ্ধ রুম নিক জেফরানের। এখানে সুখে থাকার কোনো প্রশ্নই আসে না। আমাদের জীবনে সুখ বলতে কিছুই নেই, দুঃখ বলতেও কিছু নেই। তোমাকে অ্যানির কাছে যাওয়ার জন্য সাহায্য করেছি, যাতে অ্যানি মানসিক ভারসাম্য হারিয়ে না ফেলে। কিন্তু মনে রেখো, তুমি যদি কোনো প্রকার চালাকি বা ছলনা করার চেষ্টা করো, তাহলে নিক গলা চেপে ধরার আগে আমি নিজেই তোমার গরদান নেব। এমন অবস্থা করবো যে লাশটাও খুঁজে পাওয়া যাবে না। পুকুরের আহার হবে তুমি। নাজলির ভেতরটা কেঁপে উঠছে। ভয় শুকনো ঢোক গেলে কৃত্রিম হাসি দিয়ে বলে, মঞ্জুর করলাম এই দাবি। আরিশ গম্ভীর হয়ে পেপারে সাইন করে দেয়। নাজলি মুচকি হেসে নিজেও সাইন করে ফেলে। হয়ে যায় নিজেদের 1 বছরের চুক্তিবদ্ধ বিয়ে। আরিশ বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায় নাজলি আরিশের দেওয়া সাইনের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে নাবিদের নম্বরে মেসেজ দিয়ে বলে, জিতে গিয়েছি আমি নাবিদ। কল্পনাও করিনি এত দ্রুত কাজ হয়ে যাবে সামান্য কিছু ইমোশনাল কথায়। লোকটা এখনো এদিকে ভালোবাসে, বন্ধুত্বের সম্মানে অনুভূতি চাপিয়ে রেখেছে। তবে যাই হোক, বিয়ে হয়ে গিয়েছে। এখন পরবর্তী প্ল্যান অনুসারে লোকটাকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলতে হবে। আশা করি চিত্রা মাসি এতক্ষণে এনিকে চিঠিটা দিয়েছে। তোমার সাথে আমার রাতে দেখা হচ্ছে, এখন ক্রিমিনাল স্বামীর বাড়িতে যেতে হবে। টর্চার সেলের কালো অন্ধকারে বাতাসে শ্বাস যেন নিতে অনিচ্ছুক। দেয়ালের প্রতিটি ইট জুড়ে জমাট রক্তের দাগ, শুকনো রক্তের সাথে পচা ঘামের গন্ধ। পরিবেশে অসহনীয়। মেঝেতে লোহার শিকল পড়ে আছে, যার প্রতিটি কর্কর শব্দ মৃত্যুর রণসঙ্গীতের মতো প্রতিধ্বনি হয়। শিকলে বাঁধা 2জন মানুষ দেহ ধীরে ধীরে ক্ষতবিক্ষত ছায়ার মতো নুয়ে পড়েছে। চোখে অসহায় আতঙ্ক, ঠোঁট শুকিয়ে গেছে। গলদেশে নিঃশ্বাস শব্দ ভাঙা বাঁশির মতো কেঁপে কেঁপে বাজছে। তাদের শরীর হয়ে উঠেছে রক্তাক্ত যন্ত্রণার দলিল। চোখ দুইটাও যেন প্রতিটি ক্ষত যেন চিৎকার করে বলে, মানব জীবন কত সহজ ভগ্ন হয়। তেলের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস। চোখে হায়নার ক্ষুধার্ত আগুন, ছোটে বিকৃত ব্যঙ্গ, মুখে একরাশ দানবীয় স্থিরতা। তার দৃষ্টির নির্মম ঝলক যেন মানুষের মাংস ভেদ করতে পারে। সে নড়লেই বাতাস ভারী হয়ে ওঠে। শ্বাসরুদ্ধকর পরিবেশে মৃত্যু যেন আরও কাছে সরে আসে। তার চারিপাশে নিস্তব্ধ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে অধিরাজ ও আরিশ। তাদের চোখে কোনো আলো নেই,
মুখে কোনো শব্দ নেই, কেবল নিস্তব্ধতার ভৌতিক প্রতীক। চারিপাশের আলো আধারের খেলা তাদের চোখে মুখের রেখায় এক অদ্ভুত ছায়া এঁকে দিয়েছে। পুরো পরিবেশ শিরদাঁড়ায় হিমেল স্রোত নামিয়ে আনে। প্রতিটি মুহূর্তেই মনে হয় এই সেলের রক্ত প্রবাহিত হবে, হাড় ভাঙবে, চিৎকার প্রতিধ্বনিতে দেয়াল কেঁপে উঠবে। নিক দাঁতে দাঁত খটমট করে পোষা কুকুর শ্যাডোর দিকে তাকায়। মালিকের চোখের ইশারায় বুঝতে পেরে কালো অন্ধকার থেকে যখন কুকুরটা বেরিয়ে আসে, মনে হয় যেন নরকের দরজা খুলে গেছে। তার চোখ দুটো জ্বলজ্বলে অগ্নিশিখার মতন অন্ধকার ভেদ করে ভয় ছড়ায়। দাঁতের ফাঁকে লালা ঝরছে, প্রতিটি শ্বাসে শোনা যায় হিংস্র গর্জন। মানুষ মৃত্যু নিজেই শিকার খুঁজছে। শরীরটা বিশাল, পেশি চান চান, কালো লোমে আলো পড়লেই ধাতব ঝলক দেয়। তার থাবায় শব্দ কংক্রিটের মেঝেতে এমনভাবে ধ্বনিত হয় যেন প্রতিটি পদক্ষেপ মৃত্যুর আগমনী বার্তা। কুকুরটার ঘাড় ভারী লোহার চেনে ঝুলছে, কিন্তু তার টান টান এত শক্তিশালী যে মনে হয় মুহূর্তেই শিকল ছিঁড়ে রক্তের খোঁজে ছাপিয়ে পড়বে। গ্যাংস্টার বস নিজের পেশিবহুল ড্রাগন ট্যাটুর হাত দিয়ে ইশারায় শ্যাডোর ছোট কেঁপে উঠে বিকট দাঁতের গর্জনে। শিকারী পশুর মতো দৃষ্টি গিয়ে পড়ল শিকলবন্দি দুজনের রক্তাক্ত মানুষের উপর। লোক দুইটা শ্যাডোর গর্জন শুনে কণ্ঠ থেকে অজান্তেই বেরিয়ে আসে আতঙ্কের শ্বাসরুদ্ধকর কণ্ঠস্বর। কুকুরটা দাঁত বের করে গর্জন তোলে যেন সে শুধু বসের ইশারার অপেক্ষায়। তারপর ছিঁড়ে ফেলবে মাংস, চূর্ণ করবে হাড়, আর রক্তের গন্ধে সেল ভরে উঠবে। নিক নিজের কুকুরের ভাষা বুঝলো, হিংস্র দানবের মতো হেসে বলল, দুজন জীবিত মানুষ রেখেছে, আর যত ইচ্ছে খাও, বাধা নেই তোমার। শুধু রক্তগুলো রেখে দিও একজনের জন্য। শ্যাডো নিকের ইশারা পাওয়া মাত্রই এক লাফে লোক দুইটার উপর। অন্ধকারে হঠাৎই যেন নরক দ্বারের দরজা খুলে যায়। মুহূর্তেই মাফিয়া বসের কুকুরটি বজ্রবেগে ঝাঁপিয়ে পড়ে দুজন দেহের উপর। শ্বাসরুদ্ধকর গর্জন ছিঁড়ে ফেলে রাতের নীরবতাকে। রক্তপিপাসু দাঁতের খরচরে মানুষের চামড়া পেশি যেন কাগজের মতো বিদীর্ণ হতে থাকে। সবকিছুর মাঝে মাফিয়া বসের দৃষ্টি ভেদি শীতল ও নির্মম। তার চোখে যেন অগ্নিশিখার মতোই তীক্ষ্ণ, যেখানে নেই কোনো এক বিন্দু করুণা, নেই সামান্যতম দয়া। নিক চুপচাপ নিশ্চুপ থাকে, যেন হত্যাযজ্ঞ। তার চোখে কেবল এক বিনোদনের দৃশ্য, আর্তনাদ ও রক্তের গন্ধ মিশ্রিত সে বিভীষিকা। পরিবেশ তার চাহনি যেন হয়ে ওঠে মৃত্যুর শপথপত্রের মতো অচল, নির্দয়, ভয়াল। শ্যাডো তৃপ্তি সহকারে খেতে থাকে। নিক তৃপ্তির হাসি দিয়ে বলে, You are a very brave and fierce shadow. That's why you are so dear to me. থেমে যাও, বাকি মাংসগুলো আরেকজনের জন্য রেখে দাও। এনি এদিক সেদিক হাঁটছে, শরীরে প্রচুর ব্যথা অনুভব হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, যেখানে হাত দিচ্ছে সেখানেই জখম। তবে বুঝতে পারে না রাতে ক্ষতস্থানে মলমকে লাগিয়ে দেয়। প্রতিদিন সকালেই উঠে মলমের গন্ধ আর আচরণ অনুভব করে সে। প্রথমে নিক দিয়েছে ভাবলো, নাক মুখ কুচকে ফেলে। সারাদিন রক্তাক্ত হয়ে কাতরালেও বলবে না কি হয়েছে তোমার। সেখানে উনি নিজ থেকে মেডিসিন লাগিয়ে দিবে। বিষয়টা হাস্যকর ছাড়া আর কিছু না। পরের মধ্যে চিত্রা লাগিয়ে দিয়েছে ভেবে একটা শান্তি নিঃশ্বাস ছাড়ে। উনি ছাড়া আর কেউ নয় যে এনিকে দেখবে, মায়া করবে। নিঃসন্দেহে চিত্রা মাসি তার ক্ষতে মেডিসিন লাগিয়ে দিয়ে যায়। বিষয়টা নিয়ে পুনরায় প্রশ্ন করার প্রয়োজন বোধ করলো না। এনি কিছুটা শান্ত হয়ে বিছানায় বসে। গোসল করার জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কিন্তু কাবার্ডে রাখা প্রতিটি কাপড় অনেক ঢিলা ঢিলা। আর এসব ঢিলা ঢিলা কাপড়ের জন্য নিঃসন্দেহে অন্য একটা কাপড় পরা প্রয়োজন, কিন্তু এসব একটাও কাবার্ডে নেই। এতদিনের মানসিক শারীরিক নির্যাতনে সবকিছু ভুলে বসেছে। এখন নিকের তীক্ষ্ণ চাহনি থেকে বাঁচার জন্য হলেও পড়তে হবে। এনি লোকটার এমন ভয়ানক দৃষ্টিতে বারবার থমকায়। একজন মানুষের দৃষ্টি এতটা তীক্ষ্ণ হয় কিভাবে, এটাই তো এনি ভেবে পাচ্ছে না। ঘুমের মধ্যে তার হুঁশ থাকে না। পাগলের মতো হাত পা ছিটিয়ে সে ঘুমাতে অভ্যস্ত। হুচ করে এনি রুমে প্রবেশ করলে নির্ঘাত লোকটা লুচ্চার মতো তার দিকে তাকিয়ে থাকে। আর এনি সব কিছু পরও করে। এসব ভেবেই এনি চাপা কান্না করে ফেলে। দরজা খোলার শব্দ কানেতে চট করে তাকা চিত্রাকে আসতে দেখে স্বস্তির শান্তির
নিঃশ্বাস ফেলে। যাক, জানাটা আসেনি। চিত্রা এনির কপালে হাত দিয়ে বলে, কেমন লাগছে এখন? শরীর ব্যথা করছে এখনো? এনি মলিন হেসে বলে। হালকা ব্যথা করছে, তবে সহ্যের ভেতর। চিত্রা চিন্তিত হয়ে বলে, চাবুকের আঘাত করা স্থানগুলো কি এখনো আগের মতো টনটন করছে? এনি চোখ তোলে তাকিয়ে বলে। চিন্তার কিছু নেই, সহ্য করার মতো ব্যথা আছে। চিত্রা নিঃশ্বাস টেনে এনির হাত ধরে এরপর বসা থেকে উঠিয়ে বলে। আমার রুমে চলো। এনি অবাক হয়ে বলে। কেন চিত্রা মাসি? চিত্রা মুচকি এসে বলে। ভালো লাগবে তোমার। চিত্রা রুম থেকে বের হয়ে চারিদিকে তাকায়, তেমন কেউ কাউকে দেখতে না পেয়ে শান্তি নিঃশ্বাস ছাড়ে। এরপর পাশের রুমে এনিকে নিয়ে ঢুকে পড়ে। এনি রুমটাকে ভালোভাবে দেখে। রুমে রাজকীয় কোনো মাল নেই, অতি সাধারণ একটা খাট আর আলমারি রাখা, তবে বেশ গোছানো। কিন্তু এই রুমের প্রতিটি জিনিস কালো, সব দিকে কালো। দেখতে দেখতে সে অতিষ্ঠ। চিত্রা এনির বাহু ধরে বসিয়ে দেয়। এনি মুচকি এসে বলে। দামি জিনিস না থাকা সত্ত্বেও রুমটা অনেক সুন্দর আর গোছানো। চিত্রা সেসবে পাত্তা দিল না। তার শরীর কাঁপছে, হাত পা অসম্ভবভাবে কেঁপে উঠেছে। চিত্রার অস্বাভাবিক রূপ দেখে এনি চিন্তিত হয়ে পড়ল। কি হলো মাসি, শরীর খারাপ লাগছে? চিত্রা শুকনো ঢোক গিলে কপালে ঘাম জামার এক অংশ দিয়ে মুছে নিজেকে শক্ত করে জামার ভেতর থেকে একটা সাদা কাগজ বের করে এনির কাছে দেয়। এরপর সাবধানতা দিয়ে বলে, আমার রুমে সিসি ক্যামেরা নেই, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তাই এখানে যা কিছু হোক বস দেখবে না। তোমাকে আমার রুমে আসা নিয়ে প্রশ্ন করলে বলবে শরীর ব্যথা করছিল, তাই মাসির রুমটা দেখতে গিয়েছিলাম। আমিও সেম উত্তর দিব। এনি কাগজটার দিকে তাকে কপাল কুঁচকে বলে। কিন্তু মাসি, এটা কিসের কাগজ? চিত্রা এনির পাশে বসে বলে। চিঠি। তোমার বোন তোমাকে চিঠি পাঠিয়েছে। নাবিদ নামক একটা ছেলে আজ বিকেলে আমার কাছে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। আমি এখনো খুলে দেখিনি, যেভাবে ছিল ঠিক সেভাবেই নিয়ে এসেছি। এনি অবাক হয়ে কাগজটার দিকে তাকিয়ে আছে। খুশিতে চোখ দিয়ে পানি পড়তে থাকে। ছোঁচ কামড়ে কান্না আটকিয়ে বলে। নাবিদ ভাইয়া দিয়েছে? চিত্রা এনির মাথায় হাত রেখে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দ্রুত দেখো কি আছে। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, বসের সন্দেহ গাঢ় হতে পারে। এনি চোখের পানি মুছে কোনো রকমে কাপা হাতে কাগজটা খুলে প্রথমে আমার ছোট্ট পাখি লেখাটা পড়তে এনির কান্নার বেগ আরো বেড়ে যায়। কতটা ভালোবাসার মধ্যে ছিল সে, আর আজ নরকবাস বদ্ধ রুমে প্রতিনিয়ত মানসিক নির্যাতন আঘাত নিয়ে দিন পার করছে। এনি ধীরে ধীরে সবটা চিঠিটা পড়তে থাকে। প্রতিটি লাইন খুব মনোযোগ সহকারে পড়ে। নাবিদের বলা প্রতিটি আদুরে বাক্য এনি হৃদয় কাঁপিয়ে তুলছে। চিঠিটা পড়া সমাপ্ত করে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। দুই গাল বেয়ে অজস্র পানি ঝরতে থাকে। নিজের ছোট কামড়ে বলে। আপনার ভালোবাসায় আমি বারবার মুগ্ধ হই নাবিদ ভাই, তবে আমি আপনাকে ভাই ছাড়া কখনো কিছু ভাবি না। আপনার আগলে রাখা কোনো সুপুরুষের থেকে কম নয়। আমার দেখা সব থেকে শুদ্ধ পুরুষটি হচ্ছেন আপনি, যার হৃদয়ে উপরওয়ালা শুধু ভালো গুণগুলোই দিয়েছে। আমার মতো অপবিত্র কলঙ্কিত মেয়ে আপনার ছায়ায় শোভা পায় না। আবারও সাহায্যের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। 5 বছর বয়স থেকে আমাকে আগলে রাখছেন। আপনাকে ধন্যবাদ জানালে এটা ছোট করা হবে। খুব শ্রদ্ধা আর সম্মান করি আপনাকে। চিত্রা এনিকে তাড়া দিয়ে বলে। কি বিড়বিড় করছো? দ্রুত নিজের রুমে যেতে হবে। কাজটা কি করবে এখন? চিত্রার কথা এনির ধ্যান ভাঙে। সামনে ঠোঁট ভিজিয়ে বলে। পালাবো মাসি। এই সপ্তাহে নিক জেভরান গ্যাংস্টার মিটিংয়ে থাকবে, আর এটা নাকি প্রতি বছর একবার হয়ে থাকে। প্রতিটা দেশের মাফিয়াদের মধ্যেই হয়। সেখানে মোবাইল নিষিদ্ধ, বাইরে লোক যাওয়াও নিষিদ্ধ। আর সেদিন রাতে এই নরক থেকে পালাবো আমি। চিত্রা ভয়ে দুপা পিছিয়ে যায়। আতঙ্কে জর্জরিত হয়ে বলে। এমন ভুল করো না মা। একবার চাবুক পিটা করেছে, পরের বার হাতের কাছে পেলে জবান নিয়ে আসবে। প্লিজ এমন করো না। এনি সামনে শব্দ করে হেসে বলে। মরে গেলেও সমস্যা নেই মাসি, এই নরক থেকে তো মুক্তি পাবো আমি। চিন্তা করবেন না। এখন একবার বের হতে পারলে আমাকে আর খুঁজে পাবে না।
প্রয়োজনে মাটির নিচে গর্ত করে থাকবো, তারপরেই ওই জানোয়ারের সম্মুখে আসবো না আমি আর। চিত্রা এনির রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকে শুকনো ঠোক গিলে বলে, কিভাবে বের হবে এখান থেকে? চারপাশে হাজারো গার্ড থাকে। ওই দিন রাতে কোনো এক কারণে সবাই একটা কাজে চলে গিয়েছিল, তাই অতি সহজে তুমি দুইজনের সাথে পাল্লা দিয়ে পালাতে পেরেছো। কিন্তু বস যেদিন এইসব মিটিংয়ে যাবে সেদিন তো আরও সিকিউরিটি থাকবে। সমস্যা নেই। চিত্রা অবাক হয়ে বলে। মানে? এনি বড় করে নিঃশ্বাস টেনে বলে। চিত্রা প্রয়োজনে খুন করব সবাইকে, এরপর রক্তাক্ত শরীর নিয়ে পালাবো। ভয়ে পরপর শুকনো চোখ গিলে চিত্রাকে ভয় পেতে দেখে এনি হাসি দিয়ে বলে, ও মাসি, ভয় কেন পাচ্ছেন? মজা করেছি আমি। রক্তে আমার এক ধরনের ফোবিয়া আছে, সামান্য রক্ত দেখলেই জ্ঞান হারিয়ে ফেলি। সেখানে কাউকে খুন করাটা তো স্বপ্ন, অন্য উপায়ে যাব। চিত্রা শান্তির নিঃশ্বাস ছাড়ে। কোন উপায়? যেদিন যাব সেদিন দেখে নিন, আজ অন্তত সিক্রেট থাক। চিত্রা এনির দিকে তাকিয়ে বলে, প্রথমে দেখে তোমাকে যতটা ভীতু ভেবেছিলাম তুমি ঠিক ততটাও ভীতু নও। এনি ছোঁচ কামড়ে হেসে বলে, প্রয়োজনের তাগিদে আমি ঠিক কতটা নৃশংস হতে পারি সেটা আমার অতীত ঘাটলেই বোঝা যাবে। এখন আপাতত এই কাগজটা পুড়িয়ে দিন, সাইকোটা দেখে ফেলে সব কিছু উল্টে যাবে। চিত্রা লাইটার দিয়ে কাগজটা আগুন ধরিয়ে বলে, তোমার অতীত কি আর পাচার কেন্দ্রে কিভাবে এসেছো? এনি রুম থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, অন্যদিন বলবো মাসি, আজ কান্না করার মুড আসছে না। এনি রুমে চলে যায়। ঘরটি নীরবতায় যেন আচমকায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। এনি নিজের বিছানায় বসতে হঠাৎ একটি লোহার মতো শক্ত হাত তার বাহুর মাংস চেপে ধরে। চাপের তীব্রতা এতটাই হিংস্র যে মনে হয় হাড় থেকে মাংস ছিঁড়ে ঝরে পড়বে। ব্যথার বিষাক্ত তীক্ষ্ণতায় এনি শ্বাসরুদ্ধ হয়ে নাক মুখ বিকৃত করে ফেলে। নিকের দাঁতের ঘর্ষণে শব্দ হয়ে ওঠে যেন মৃত্যুর সুর বাজছে। তার দৃষ্টি উন্মুক্ত বন্যের সিংহের মতো ক্রুদ্ধ। মুহূর্তেই যেন সে গর্জে উঠছে। মিসেস চিত্রা। সে এক গর্জন নয়, পুরো ভাইপার ম্যানশনের দেয়াল রাশি পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার ভূমিকম্পের মতো প্রতিধ্বনি। গর্জনের প্রতিটি স্রোত আতঙ্ক শিকড় যেন এনির শরীরের প্রতিটি শিরা উপশিরা ছড়িয়ে পড়ে। তার বুক কেঁপে উঠছে, ভয় তাকে অচল করে ফেলেছে। মস্তিষ্কের শঙ্কা ঝড়। লোকটা কি সব জেনে গেল? অথচ চিত্রা মাসি তো বলেছিল ওই কক্ষে কোনো সিসি ক্যামেরা নেই। এমন সময় এনির মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন মূর্তিতে রূপ ধারণ করে। দরজার ফাঁক দিয়ে আতঙ্কগ্রস্ত চিত্রা প্রবেশ করে। ভয়ে তার ঠোঁট কাঁপে, কণ্ঠ রোধী স্বর কোনো রকমে উচ্চারণ করে, ডাকছিলেন? নিক ধীরে ধীরে কাত করে শিকারীর মতো ঈগল চোখে তাকায় তার দিকে। ধূসর মণিগুলোতে জমাট বেঁধে থাকা সন্দেহ থেকে আগুনের দাহন বেরিয়ে আসে। দৃষ্টি সেই দৃষ্টিতে এমন যে মিথ্যার ক্ষুদ্রতম ছায়াও ছিন্নভিন্ন করে ফেলবে। চিত্রা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কণ্ঠ একেবারেই স্তব্ধ। নিকে দাঁত কটমট করে বাজে, ঠোঁটের ফাঁক দিয়ে বিষাক্ত শব্দ ঝরে পড়ে। তার কণ্ঠে জমাট রাগ, তার শরীরে ফুটন্ত হিংস্রতা। একটি সামান্য ভুল হলেই মৃত্যুর দণ্ড ঘোষণা হয়ে যাবে। নিক হুঙ্কার দিয়ে বলে উঠছে, কার পারমিশন আপনি ওকে নিজের রুমে নিয়ে গেছেন? এর জন্য আপনার কি অবস্থা করতে পারি ধারণা আছে? অন্তরে ভয় নাই? কলিজা কাঁপিনি আপনার? নিকের এমন ব্যবহারে ভয় রেখে এনি প্রচুর অবাক হয়। মা সমতুল্য মহিলার সাথে কেমন অভদ্র ব্যবহার করছে, ছি। সরি, জানোয়ারের থেকে আর ভদ্রতা আশা করছি আমি কোন আক্কেলে? মাঝে মাঝে আমি নিজেই নিজের ভাবনায় বিরক্ত হয়ে যাই। একটা পশুর কাছে মনুষ্যত্ব খুঁজতে যাই আমি। নিকের দৃষ্টি বাজ পাখির মতো শিকারি ভেদ করে যাচ্ছে চিত্রার অস্তিত্বের প্রতিটি কোণ। গর্জন মিশ্রিত ধমকে তার শরীরে রক্ত জমে আসছে, কণ্ঠ আটকে গেছে, সঠিকভাবে শব্দ বেরোচ্ছে না। চিত্রার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে, ভয় যেন জীবনের শেষ মুহূর্ত এসে দাঁড়িয়েছে। এনি সেই দৃশ্য সহ্য করতে না পেরে নিকের দিকে সোজাসুজি বলে ওঠে, ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি গিয়েছিলাম মেয়েলি কাজে, ওনার কোনো দোষ নেই। নিক কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে শ্বাস গিলে ক্রোধটাকে অল্প দমিয়ে আনে, তবুও চোখের আগুন নিভে না। ঠান্ডা কণ্ঠে শিকারীর মতো স্বরে বলে ওঠে, এই রুমে করতে পারতে না? এনি একইভাবে দৃষ্টি রেখে বলে, সেই সুযোগটা আমাকে দেন।
শুধু মেইলি কাজ কেন, অনেক কিছুই করব। সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন প্রতিটা কোণায় কোণায়। নিকের ঠোঁটের কোণায় তীব্রতা জমে উঠছে, ধূসর চোখ দুটো তীক্ষ্ণ বর্ষার মতো বিদ্ধ করে। হিমশীতল গলায় প্রশ্ন ঝরে বলে। কোনো মেয়ের কাছে গিয়েছিলে? প্রশ্নটা শুনেই এনি হঠাৎ ভরকে যায়, বুক ধরফর করতে থাকে, গলা শুকিয়ে কাঠ। সত্যি তো কোনো মেইলি কাজেই গিয়েছিল সে, কিন্তু এখন মাথায় একটা কথাও আসছে না। ভেতরে আতঙ্ক লোকাতে হঠাৎ এক টুকরো হাসি ফুটিয়ে তোলে, গলা সামান্য কেসে সাহস করে বলে উঠছে। আগে চিত্রামাসিকে যেতে বলুন। স্বামী স্ত্রীর কথার মাঝে তৃতীয় ব্যক্তির থাকা শোভা পায় না। নিকের কপালে ভাঁজ পড়ে যায়। এনির মুখে স্বামী স্ত্রীর সম্বোধন শুনতেই তাৎ কটমট করে ওঠে, ভেতরটা অস্থির হয়ে ওঠে। পাগল ছন্ন ছাড়ার মতো নিক এদিক সেদিক তাকায়, জানা নেই এই শব্দে কি এমন আছে যেটা শুনলে সে অস্থির হয়ে ওঠে। সে শরীরে কোনো মায়া নেই, হার্ট নেই, সে হৃদয়টা অজানা এক অনুভূতিতে কেঁপে উঠছে। গভীর নিঃশ্বাস টেনে নিক হুকুমের সুরে বলে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়েছেন। চিত্রার বুক থেকে যেন ভার নেমে যায়। সে তো বহুক্ষণ ধরে এই মুক্তির অপেক্ষাতে ছিল। দ্রুত দরজা বন্ধ করে প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে যায়। দরজা লাগার শব্দ কানে আসতে এনির ভেতরে ভয় ভীতি তীব্র হয়ে উঠছে। সে হঠাৎ শিউরে উঠছে, একদম একা এক জানোয়ারের সঙ্গে একই ঘরে আছে ভাবতেই ঘৃণায় শরীরে কাঁটা দিয়ে উঠছে। নিক কোনো ভূমিকা না করে এনির বাহু ছেড়ে দেয়, কিন্তু তার জায়গায় আছড়ে ধরে এনির কোমর। আঙুলগুলো লোহার থাবার মতো, নখ শিকারি শলাকার মতো নরম মাংসে গেঁথে যায়। মুহূর্তেই ত্বক বিদীর্ণ হয়ে লাল তরল রক্ত গড়িয়ে পড়ে। তার আকার বিশাল, গায়ের প্রতিটি পেশি উন্মাদ শক্তিতে থরথর করছে, যেন খাঁচা ভেঙে বের হওয়া সিংহ হিংস্র ঘামছে শিকারীকে বিদীর্ণ করছে। ব্যথায় এনি চোখ শক্ত করে বন্ধ করে ফেলে, ছোট কাঁপতে কাঁপতে নিরুপায় স্বরে বলে উঠছে। লাগছে খুব, ছাড়ুন আমায়। নিক এনিকে নিজের সাথে মিশিয়ে নেয়, এরপর আচমকা দেয়ালের সাথে ছোট শরীরটার ধাক্কা লাগায়। হঠাৎই আক্রমণে এনি হতভম্ব হয়ে যায়। নরম ব্যথাতুর শরীরটা দেয়ালের সাথে ধাক্কা খাওয়াতে যেন হাড়গুলো ভেঙে আসতে চাইছে। এনি ধাক্কানো পূর্বে নিক এক ঝটকা এনিকে দেয়ালের সাথে পেছন থেকে চেপে ধরে। এনির মুখ গিয়ে ঠেকেছে দেয়ালের মধ্যে, আর পিঠ গিয়ে ঠেকেছে নিকের শক্ত চড়া বক্ষে। নিক চোয়াল শক্ত করে এনির মাথায় পেছনে চেপে ধরে কিরমির করে বলে। প্রতিটা লাইন সত্যি বলবে, একটা মিথ্যে বলে জ্যান্ত পুঁতে দিয়ে আসবো। কেন গিয়েছিল ওই রুমে? এনি কথা বলতে পারছে না, এভাবে চেপে ধরতে মনে হচ্ছে জীবন বেরিয়ে আসবে। কোন রকমের আওয়াজ তুলে বলে। কষ্ট হচ্ছে খুব, ছাড়ুন। নিক কটমট করে বলে। কষ্ট দেখতে ভালো লাগে, পৈশাচিক তৃপ্তি আসে। জানোয়ার আপনি, লোকে কান্না দেখে আনন্দে মেতে ওঠেন আপনি। জানোয়ারের থেকেও খারাপ আমি। এখন সোজা সবটা বলবে, নয়তো দেয়ালের সাথে আঘাত করাতে করাতে মাথা ফাটিয়ে ফেলবো। এভাবে চেপে রাখলে বলবো কি করে? কষ্ট হচ্ছে তো অনেক, মারলে একেবারেই মেরে ফেলুন না, আর নয়তো স্বাভাবিকভাবে দাঁড়াতে দিন। এনির কথা শেষ হতে নিক এক ঝটকা নিজের দিকে ঘুরিয়ে দেয়, এরপর কোমরে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। তবে এখন স্পর্শ এনি সহ্যের ভেতরে ছিল। এনি ছোট ভিজিয়ে বলে। আপনি ভালোভাবে কথা বলতে পারেন না আমার সাথে? সবসময় এইভাবে হিংস্রভাবে চেপে কেন ধরেন? আমার শরীরের হাড্ডি এমনিতেও নরম, কবে জানি আপনার অত্যাচারে সবটাই ভেঙে যায়। ভেঙে গেলে ভেঙে যাবে, এমন নরম সুরে রাখার প্রয়োজন নেই। শরীরটা আর নরম নেই। 24 ঘন্টার ভেতর 50 বার শরীরের উপর দিয়ে যে ভূমিকম্প যায়, মনে হয় না হাড্ডি আর নরম আছে। আপনার হাড্ডির মতো শক্ত না হলেও মোটামুটি হয়ে গেছে। আরও হবে। আমাকে এত অত্যাচার করতে আপনার মায়া লাগে না? মূলত আমায় যে দেখতো সেই কপালে একটা চুমু খেত। সবাই বলতো আমার মুখটা নাকি এতটাই মায়াবী যে শুধু চুমু খেতে ইচ্ছে করে। নিক বাঁকা হেসে বলে। খাবো তো, অবশ্যই চুমু খাবো। একটা কেন, অজস্র চুমু খাবো। শুধু কপালে নয়, আর অনেক জায়গাতেই খাবো। নিকের কথায় প্রতিক্রিয়া করতে ভুলে গিয়েছে কি জঘন্য কথা। এসব শোনা শুধু বাকি ছিল। এইসবই শুনলে মেয়েরা লজ্জা পাওয়ার কথা, অথচ আমি কি রিয়াকশন দিব ভুলে গিয়েছে। নিক আচমকা আগের মতো এনির কোমল মাংস চেপে ধরে বলে। তুমি কি কোনোভাবে কথা ঘোরাচ্ছ বেবি গার্ল? এনি নিঃশ্বাস টেনে বলে। বলছি, আগে হাতটা সরান, রক্ত বেরোচ্ছে আপনার নখের আঁচড়ে।
নিক হাত সামান্য হালকা করে নেয়। এনি গম্ভীর নিঃশ্বাস ফেলে। বলতে গিয়েও থেমে যাচ্ছে লজ্জায়, নিরুপায় হয়ে বলে। ইনারের জন্য গিয়েছিলাম। নিক ফিকুচকে বলে। কি এটা? কিসের ব্যবহার করা হয়? নিকের প্রশ্নে এনির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় আর রাগে হাঁসফাঁস করতে থাকে। এনিকে এমন হাঁসফাঁস করতে দেখে ধমকি হচ্ছে নিক। ফাক অফ বেবি গার্ল। মৌন কেন? জিজ্ঞাসা করছে কেন ব্যবহার করা হয়। নিকের ধমকে এনি কেঁপে উঠে। ইচ্ছে করছে নিকের ঘাট ধরে বুঝাতে, শালা যখন চিনিসই না তখন আগ বাড়িয়ে জানার এত ইচ্ছে কেন? সারা জীবন থেকেছে বাহিরের দুনিয়ায়, অসামাজিক পরিবেশে, এখন এসে প্রশ্ন করছে কি এইটা? এখন সে কিভাবে উত্তর দেবে? এনি চোখ বন্ধ করে এক বাক্যে বলে দেয়। এনির কথা কর্ণে প্রবেশ করতে নিক কপাল কুঁচকে বলে। প্রয়োজন নেই এসব বালমার্কা জিনিসের। এটা ছাড়া দেখতে বেশি ভালো লাগে। এনির গাল দুইটা রক্তিম হয়ে ওঠে। নিকের বাহু থেকে পালাতে ব্যর্থ ছটফট শুরু করে দেয়। নিক শক্ত করে আরও চেপে ধরে নিজের সাথে। এনি তপ্ত শ্বাস ফেলে বলে। আপনি হার্টলেস হওয়ার সাথে সাথে নির্লজ্জর ঠোঁট কাটাও বটে। নিক এনির কোমরে সামান্য স্লাইড করে ছেড়ে দেয়। এনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। নিক ব্লেজার খুলে বলে। নির্লজ্জ তো আমি বটে বেবি গার্ল। সময়ের সাথে আরো অনেক কিছু সাক্ষাৎ হবে। এনি মনে মনে তার ছেলের হাসি আসে। সেই সময়টাই আর আসবে না গ্যাংস্টার বস নিক জেভরান। জাস্ট আর কয়েকটা দিন। আশার আলো পেয়েছি আজ আমি। এনি কোমর থেকে টিস্যু দিয়ে রক্ত মুছে বলে। 40 বছরের বুড়োদের এত নির্লজ্জ হলে লোকে হাসবে গ্যাংস্টার বস। বুড়ো শব্দটা যেন নিকের কর্ণে আগুন ধরিয়ে দিয়েছে। শার্টে দুইটা বোতাম খুলে রাখা উন্মুক্ত বক্ষের ড্রাগন ট্যাচুগুলো কেমন হিংস্র হয়ে বেরিয়ে আসতে চাইছে। নিক পেশিগুলো চান চান করে রাগে উত্তেজিত হয়ে বলে। 40 বছর বুড়ো কাকে বললি? সেটা মাদার ফাকার। 31 আমি। 15 বুড়ো বললে কলার চেপে ধরবো। এনি সামান্য বাঁকা হেসে বলে। এত পবিত্র গালি, আই লাইক ইট। বাংলার সাথে ইংরেজি মিশ্রণ। 31 আর 40 সেম টু সেম, জাস্ট একটু ডিফারেন্ট। এত রিয়্যাক্ট করার কিছু নেই। নিক কোনো মতে রাগ সামলিয়ে বলে। জাস্ট শাট আপ। একটা ইশারা দিলে 1000টা মেয়ে এসে আছড়ে পড়বে আমার উপর। আর সেখানে বুড়ো বলে স্পর্ধা কিভাবে দেখাও তুমি? নিকের কথায় ঘৃণায় ঘিন ঘিন করে ওঠে শরীর। সামান্য হাসি দিয়ে মৌনতা নিয়ে বলে। এতগুলো মেয়ে সামলান কি করে? সাবধানে থাকবেন নিক জেভরান। মেশিনে জং ধরে যাওয়ার চান্স আছে। নিজের বউটার জন্য কিছু বাঁচিয়ে রাখুন। বেচারিকে কেন নিজের অধিকার থেকে বঞ্চিত করছেন? নিক ছুট কামড়ে তাকায় এনির দিকে। নিক জেভরনের জিনিস এতটা নড়বড় নয়। নিজের সবকিছু চেক করে দেখতে পারো বেবি গার্ল। সে বইতে তোমার কাছে আছে। এতে আমার অসমাপ্ত কাজটাও করা হয়ে যাবে। একদম বঞ্চিত করবো না তোমাকে। এনি চট করে তাকায় নিকের দিকে। চোখে চোখে মিলন ঘটে। এনির চোখে তাকাতে নিক আবারও উন্মাদ হয়ে ওঠে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ধমক দিয়ে বলে। চোখ নামাও, দৃষ্টি ফেরাও নিজের। কেন? এই দৃষ্টি আমার ধ্বংসের মূল মন্ত্র। এর চেহারা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। দ্বিতীয়বার আমার চোখে চোখ রাখবে না। নিক নিঃশ্বাস টেনে বলে। রাতের নিস্তব্ধতা তখন এমন ঘন যে বাতাসের ভেতরও যেন মৃত ছায়ার ভার। আকাশ আচ্ছন্ন শ্যামল কালোয় অদৃশ্য মেঘের গহ্বরে চাঁদ নির্বাসিত। তার আলো শ্বাসরুদ্ধ হয়ে নিস্তেজ। চারিদিকে গাছপালার কঙ্কালসার দৃশ্য ছায়া লম্বা নখের মতো মাটিতে প্রসারিত। ঝিঝি পোকার একঘেয়ে আর্তনাদ সেই নীরবতাকে আরও ভয়ার্ত করে তুলেছে। এমন মৃত্যু নিভৃত অন্ধকার ছিন্ন করে হঠাৎই গর্জে উঠছে ইঞ্জিনের শব্দ। শাসা ধ্বনিতে বুকে ছাপিয়ে আসে এক কালো গাড়ি, যেন রাতের দেহে বজ্রঘাত। শুষ্ক মাটির উপর চাকার ঘর্ষণে উড়ে যায় ধুলো কুণ্ডলি। ঘূর্ণি পাকিয়ে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়ার মতো। হেডলাইটের ক্ষুরধার আলোক রেখা অন্ধকার বিদীর্ণ করে বাগানবাড়ির শ্যামল ছায়ার উপর নিক্ষেপ করে ভৌতিক আভা। গাছের শাখাগুলো মুহূর্তে যেন দানবীয় বাহু হয়ে ওঠে। অবশেষে ঝড়ো গতির সেই যান্ত্রিক জানোয়ার দাঁত খিচিয়ে থেমে যায়। আরিসের বাগানবাড়ির দ্বারে আকস্মিক থামার অভিঘাতে মাটি কেঁপে ওঠে।
টায়ারের গরম রাবারের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে দম বন্ধ করা ধোঁয়ার মতন। আর মুহূর্তের জন্য নিস্তব্ধতা আরও শ্বাসরুদ্ধকর হয়ে উঠে। হঠাৎই এভাবে গাড়ি থেমে যাওয়াতে নাজলি ভয় পেয়ে যায়। চারিদিকে বিশাল গাছপালা দেখতে ভয় পেয়ে ভরকে যায়। এত সময় জমিয়ে রাখা সাহসটা যেন কর্পূরের মতো উধাও হয়ে যাচ্ছে। এতক্ষণ তো নিজেকে শক্ত করেছে, কিন্তু এখন আরিশকে ভীষণ ভয় করছে। ওরা গ্যাংস্টার, হৃদয়ে কোনো মায়া দয়া থাকে না। তাদের কাছে ভালো কিছু আশা করাটা বোকামি। উনি যদি তাকে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রাখে, কেউ খুঁজেও পাবে না। বড় বড় লোকেদের মেরে এরা গুমি করে ফেলে, আর কেউ কোনো প্রমাণও পায় না। আর সেখানে তো নাজলি চুনুপুটি মাস। লোকটা খারাপ কিছু না করলেও হয়, সাহসের দাপট দেখিয়ে তো চলে এসেছে, কিন্তু এখন সে নিজেই গ্যাস ছাড়া বেলুন। আরিশ গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর প্রবেশ করে। নাজলিকে আসতে না দেখে ঘাড় পেছনে নিয়ে বলে, বাইরে থাকার ইচ্ছে হলে থাকতে পারো, আমি গ্লাস লাগিয়ে দিচ্ছি, এরপর চাইলেও ভেতরে ঢুকতে পারবে না। আরিশের গম্ভীর কঞ্চ কানের ভেতরে প্রবেশ করতে নাজলির শৈশবের মতো বিভ্রান্ত মনে ঘুম ভেঙে আসে। চারপাশে থেকে মনে হচ্ছে ভুতুড়ে নিস্তব্ধতার প্রতিধ্বনি স্পন্দিত হচ্ছে। প্রায় প্রতিটি ছায়া যেন তার শ্বাসকষ্টের সাথে একাত্ম হয়ে নড়চড় করছে। হঠাৎই শরীরে স্বাভাবিক প্রতিরোধহীনতা হারিয়ে নাজলি দ্রুততার পায়ে আরিশের দিকে এগিয়ে আসে। লিভিং রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরিশের হাতে থাকা রিমোটটি কাঁপতে থাকা হাতে বায়ে হেলিয়ে কাউচের পিচ নামিয়ে দেয়। নাজলি ভয় সামান্য সটকে যায়, চোখে অচেতন শঙ্কার রং জ্বলজ্বল করছে। আরিশ বাঁকা হাসি মুখে আঁকড়ে ধরে ডিভানে জড়িয়ে বসে শান্ত ভঙ্গিমায়। সামনের মিনি টেবিলের ওপর পা চেপে বসে আরিশের চোখ নাজলির দিকে বাজ পাখির মতো দাঁড়ালো। অনিবার্য তীক্ষ্ণতা নিয়ে ধাবিত হয় নাজলি। ভয়ে শিউরে ওঠে কিছুটা। ঠান্ডা ঘামের মতো অনুভূতিগুলো শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। আরিশের গলা গ্রীবাদেশে কেঁপে ওঠে, শব্দের প্রতিটি ছন্দ যেন রাগের আগুনে গলিত করে বলে, অনেক চালাক নারী তুমি নাজলি, আই লাইক ইট। নাজলি দ্রুত চোখ ঘোরায় আরিশের দিকে, মুখে অনিশ্চয়তার অস্থিরতা। সামান্য ঠোঁট ভিজিয়ে বলে, মানে? আরিশ কাঁধ নাড়িয়ে সামান্য হাসে। এরপর মৃদু তির্যক হাসির আড়ালে রাগে লুকানো জ্বলন্ত উত্তেজনা নিয়ে বলে, মানে কিছুই নয়। নাজলি চোখ উপরের দিকে ভেসে ওঠে অধৈর্য এবং অন্তঃসত্ত্বার সংখ্যায় বলে, আমার বোন কোথায়? কখন দেখা করতে পারবো ওর সাথে? আরিশের চোখ ছোট ছোট হয়ে যায়, অগ্নি বৃদ্ধ ধূসর কণার মতো জ্বলজ্বল করে ওঠে। রাগের পিচ্ছিল ছায়া তার দৃষ্টিতে ঢাকা দিয়ে বলে, তোমার বোন তার স্বামীর বাড়িতে। নাজলি চমকে ওঠে, কঞ্চে দম বন্ধ করা বিস্ময় ও আতঙ্কের মিশ্রণ। মানে? মানে অ্যানি নিকের মেনশনে, আর এই স্থানটি আমাদের বাগান বাড়ি। নাজলি চোখে অগ্নি স্পর্শক রাগে ভরে উঠে। প্রতিটি নারী যেন ক্রোধের আগুনে ছিঁড়ে যাচ্ছে। শরীরের ভেতর থেকে কেঁপে ওঠে, কণ্ঠ জমে থাকা প্রতিরোধের আগুন নিয়ে বলে, তাহলে আমাকে মেনশনে না নিয়ে এখানে রেখেছেন কেন? আরিশ শান্ত ভঙ্গিমায় কর্কশ গলায় বলে, তোমার রক্ত দিয়ে গোসল করব বলে। কর্কশ হিমহীন ভয়ানক কঞ্চে প্রতিধ্বনিত হয় ধ্বনি। শরীরের প্রতিটি নড়াচড়া কঞ্চের সঙ্গে মিলে মিশে ঘরের বাতাস কেটে যাচ্ছে। নাজলি শিউরে ওঠে, চোখে বাজ পাখির মতো দৃষ্টি খাখা করছে, গলায় শুকনো আগুনের মতন অচেতন উত্তেজনা। তবুও স্বাভাবিক আত্মসংযম বজায় রাখে, কণ্ঠে স্থিরতা মেশাতে বলে, গোসল করে ইচ্ছে হলে ফ্রেশ পানি দিয়ে কর, আমি রক্ত দেব না আপনাকে। আরিশের অধরে ভেসে আসে সূক্ষ্ম তির্যক হাসির ছায়া। রাগের ভেতর লুকানো জ্বলন্ত ব্যর্থতার আভা নিয়ে বলে, ছিনিয়ে নেওয়া আমাদের কাজের ধর্ম, তোমার থেকে চেয়েছে কে? নাজলি সামান্য শব্দে তবুও তীক্ষ্ণ কল্পনার আঘাতে কণ্ঠ ভেঙে চট করে হেসে বলে, আগে জানতাম গরিবরা পেটের দায়ে ছ্যাঁচড়ামি করে, এখন দেখি $1 ট্রিলিয়ন মালিকরাও ছ্যাঁচড়ামি করে। একটি মেয়ের রক্ত দিতে চায় না, অথচ তার থেকে রক্ত ছিনিয়ে নিতে চাচ্ছেন।
শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন উত্তেজনা, রাগ এবং ভয়ের এক অনন্য সংগ্রাম চলছে। নাজলির মনস্তাত্ত্বিক প্রতিরোধ আর আরিসের হিংস্র আধিপত্য মিলেমিশে বাগান বাড়ির নীরব বাতাসে ভয়ঙ্কর এক ধ্বনি রচনা করেছে। আরিসের চোয়াল অনিবার্য তীব্রতা নিয়ে শক্ত হয়ে আসে, গলার স্বর ভেঙে উঠছে আগুনের মতন। শাট আপ, স্টুপিড ব্রেনলেস একটা। নাজলি নাক ছিটকে অস্থির শ্বাসে প্রতিরোধী কঞ্চি বলে, আপনার ধমক শুনবো বলে কন্ট্রাক্ট ম্যারেজ করিনি। খুব জলদি আমাকে আবার বোনের কাছে নিয়ে চলুন। আরিস ঠোঁট কামড়ে তাকায়, চোখের কোণে অগ্নি ঝলক ঝলমল করছে। গভীরতায় ভরা সুরে প্রশ্ন ছুড়ে দেয়। কখন যাবে? নাজলি লাজুক হাসি লুকিয়ে দৃঢ় মনোভাব নিয়ে বলে, চলুন এখন যাই।